2026 সালের মাধ্যমিকের লাইফ সায়েন্স কোশ্চেন পেপার। সো বিভাগ ক, এখানে যেটা বলছে যে নিচের কোন জোড়াটি সঠিক নয়? একের থেকে এক, এই যে প্রশ্ন, সেটার উত্তর হবে সুষুম্না শীর্ষক, যেটা ভারসাম্য রক্ষা করছে, এটা কিন্তু সঠিক নয়। একের থেকে দুই, কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক, ভেগাস এবং ট্রক্লিয়ার স্নায়ু কি হবে? এটা এটা হবে একের দুইয়ের খ। অপটিক হবে সংজ্ঞাবহ, ভেগাস হবে মিশ্র, ট্রক্লিয়ার হবে আজ্ঞাবহ বা মোটর। সুন্দর একটা মিনোমিক্স শিখিয়ে দেওয়া হয়েছিল তোদের। হুম, সাম সেস মানি ম্যাটার। তো সেই সাম সেস মানি ম্যাটার দিয়ে করলে আরামসে এটা হয়ে যাবে, এবং তোরা সবাই ঠিকই করেছিস। 1.3, এ স্তম্ভ বি স্তম্ভ মেলাও। ফটোন্যাস্টিক চলন, সূর্যমুখী, থার্মোন্যাস্টি চলন, টিউলিপ, সিসমোন্যাস্টি চলন, লজ্জাপতির পাতা, এবং কেমোন্যাস্টি চলন B1। তাহলে B1, D2, 3 হবে এ এবং 4 হবে সি। তাহলে গয়ের দাগেটা ঠিক হচ্ছে। 1.4, নিচের কোন জোড়াটি প্রাণীকোষের মাইটোসিসের টেলোফেজ দশায় দেখা যায়? কি হবে এখানে? নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস পুনরায় তৈরি হয় টেলোফেজে। স্বপরাগযোগ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? কোনো বাহকের প্রয়োজন হয় না। টেলোমিয়ার সম্পর্কে নিচের কোন কতগুলি বক্তব্য সঠিক? ক্রোমোজোমের প্রতিটি বাহুর প্রান্তকে টেলোমিয়ার বলা হয়। একদমই ঠিক। এই অংশে অপর কোনো ক্রোমোজোম যুক্ত হতে পারে না, এটাও ঠিক। কিন্তু এই দুটো ভুল, তাহলে এটা অ্যান্সার হবে খ। মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? পরিণত বীজের আকার গোল, এটা প্রকট। সাদা অমসৃণ রোমযুক্ত গিনিপিগের সম্ভাব্য জিনোটাইপ b, ক্যাপিটাল আর স্মল আর হলে এর সম্ভাব্য অপর জিনোটাইপটা কি হবে? এটা হবে ঘয়েরটা। হুম, স্মল বি বলা মানেই হচ্ছে সাদা, ঠিক আছে? আর অমসৃণ বোঝানোর জন্য আইদার ক্যাপিটাল আর স্মল আর নতুবা, আর এটা কি হতে পারে? ক্যাপিটাল আর। তো অ্যান্সার হচ্ছে এটা। নিচের কোন বক্তব্যটি সঠিক? হিমোফিলিয়া হলো একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, এটা হচ্ছে সঠিক। বিবর্তনের ক্ষেত্রে এটা হবে ডারউইন তত্ত্বের প্রতিপাদ্য বিষয়। অত্যাধিক হারে জন্মহার বৃদ্ধি, অস্তিত্বের জন্য সংগ্রাম, যোগ্যতম উদ্বর্তন এবং প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ চারটে। বাকি রইল অর্জিত গুণাবলীর বৈশিষ্ট্য বংশানুসরণ এবং ব্যবহার অব্যবহারের সূত্র, এই দুটো ল্যামার্ক। মিলার ও উরের পরীক্ষায় জীবদেহের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল? কি হবে? অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন, অ্যালানিন, তোরা পড়েছিস অলরেডি। ঘোড়ার বিবর্তন ধারায় আধুনিক ঘোড়ার সামনে আর পিছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা যায়? কি হবে এটা? খুর আছে একটি করে আঙুল, তাই না? জলদাপাড়া, বেথুয়াডহরি, সুন্দরবন, এটা হবে জলদাপাড়াটা কি হবে? না, অভয়ারণ্য নয়। জলদাপাড়া কিন্তু বর্তমানে জাতীয় উদ্যান, তাহলে জাতীয় উদ্যান। একটি পয়েন্টে ম্যাচ করছে এখানে। বেথুয়াডহরি অবভিয়াসলি অভয়ারণ্য, নদীয়ার বেথুয়াডহরি, এবং সুন্দরবন আমরা সবাই জানি বায়োস্ফিয়ার রিজার্ভ। সো গ। হিমালয়ের কস্তুরী মৃগ সর্পগন্ধা, সর্পগন্ধা কি আমরা জানি অতি ব্যবহার, এবং কস্তুরী মৃগ এটা কস্তুরী নাভির জন্য এটাকে হত্যা করা হয় চোরাশিকার। তাহলে এটা হবে খ, এটা চোরাশিকার অতি ব্যবহার। মাটি দূষণের একটি ফল,
এটা বেসিক্যালি একটু কোশ্চেনটা ভুল আছে তোদের বই অনুযায়ী। এটা জল দূষণের ফল হিসেবে তোরা পড়েছিস জীব বিবর্ধন, কিন্তু এটা মাটি দূষণ দিয়েই হবে। ডিডিটির কথা তোরা জানিস, এটা ভালো এক্সাম্পল দিয়ে বলা আছে এটা। তো এটা মাটি থেকে জলে মেশে। সো এটা মাটি দূষণের যদি বলে, মাটি দূষণ দিয়েও এটাই করা যাবে, সেটা হচ্ছে জীব বিবর্ধন। প্রতিবর্ত চাপে ড্যাশ হলো কারক অঙ্গ। এটা পেশি বা গ্রন্থি বা পেশি ও গ্রন্থি, যারা দুটো লিখবে সেটাও হবে। ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো ডিএনএ অণুর কুণ্ডলীকরণের পৃথক পৃথক অবস্থা, তাই না? ডিএনএ পেঁচিয়ে প্রথমে ক্রোমাটিন জালিকা ও পরে ক্রোমোজোম তৈরি হয়। মুক্ত ও যুক্ত দু প্রকার কানেলতির মধ্যে প্রকট বৈশিষ্ট্য হলো মুক্ত মুক্ত কানেলতি। বিজ্ঞানী ওপারিনের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডল জারণ বা বিজারণ ক্ষমতার বিচারে কি ছিল? বিজারণধর্মী ছিল। বারবার করানো হয়েছে এগুলো, এবং তোরা সবাই করেও এসেছিস ভালো করে, আমি জানি। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলে একটি পক্ষী জাতীয় প্রজাতি কি হবে? পেঙ্গুইন হবে। নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন ধাপ। সত্য মিথ্যা কোরোয়েট আলোর প্রতিফলন হ্রাস করে, ঠিক। অযৌন জননে একটি মাত্র জনিত জীব থেকে অপত্য জীব সৃষ্টি হতে পারে, ঠিক, একদমই ঠিক। একটি সংকর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি খর্বাকায় মটর গাছের সংকরণের ফলে উৎপন্ন অপত্যগুলির মধ্যে খর্বকায় মটর গাছের শতকরা পরিমাণ, এটা না, এটা ফলস হবে। দেখিয়ে দিচ্ছি। ক্যাপিটাল টি স্মল টি এটা হচ্ছে শঙ্কর, তার সঙ্গে স্মল টি দেওয়া হলো, এটা হচ্ছে খর্ব, তাই না? এটা খর্ব। এটা হচ্ছে শঙ্কর লম্বা। এটা বিশেষ বেসিক্যালি এটা টেস্ট ক্রস দিয়েছে। তাহলে এখান থেকে ক্যাপিটাল টি, এখান থেকে স্মল টি পাওয়া গেল, আর এখান থেকে পাওয়া গেল শুধু স্মল টি, তাই না? তাহলে কি হবে? এটা ক্রস করলে ক্যাপিটাল টি স্মল টি, এটা F1 জেনারেশনের কথা বলছি, তাই না? আর এটা হলে স্মল টি। তাহলে এটা হবে বেঁটে বা খর্ব, যা হবে তার 50% খর্ব, আর 50% কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, মানে এরা লম্বা হবে, মানে শঙ্কর লম্বা। তাহলে এটা ভুল। 100% খর্ব হবে না, 50% খর্ব হবে। সমস্ত অঙ্গগুলি অভিসারী বিবর্তন না, একদমই না, এটা অপসারী হবে, তাহলে এটাও ফলস। তুষার চিতার সুন্দরল্যান্ড হটস্পটের এটি বিপন্ন প্রাণী, একদমই না। তুষারচিতা কি হবে? পূর্ব হিমালয় হটস্পট, এটা ফলস। জিব্রালিন মুকুল ও বীজে সুপ্তাবস্থা ভ্রমণ করে, একদমই তাই, সঠিক। অ্যাডাক্টর পেশি ল্যাটিসমাস ডরসি। মিওসিস ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। জেনেটিক কাউন্সেলিং বংশগত রোগ প্রতিরোধ। লাল গ্রন্থি বা রেড গ্ল্যান্ড মাছের পটকা গ্যাস মুক্ত করা। নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস। বৃদ্ধির কোষীয় বিভেদন কলা ও অঙ্গ গঠন। ঠিক আছে। বিশেষ শব্দ বেছে নিয়ে লেখো। কি হবে? প্রোল্যাক্টিন ভ্যাসোপ্রেসিন অ্যাসিটাইল কোলিন, এটা একটা নিউরো ট্রান্সমিটার। বাকি সবগুলো হচ্ছে হরমোন। তাহলে ওটাই হচ্ছে বিশ্বদৃশ্য। নিউরোগ্লিয়া কোষের এটি কাজ, প্রধানত এরা ধারক কোষ রূপে কাজ করে। এছাড়া এদের আরো অনেক কাজ রয়েছে, যেমন এরা মাইলিন সিদ তৈরি করে। কেউ মাইক্রোগ্লিয়া আছে যারা আগ্রাসী কোষ রূপে কাজ করে, কিন্তু এদের প্রধান কাজটা হচ্ছে ধারক কোষ রূপে কাজ করা। পিউরিন, অ্যাডেনিন, পিরিমিডিন। তো অ্যাডেনিন আমরা জানি টি, তাই না? অ্যাডেনিন থাইমিনের সঙ্গে পরিপূরক বন্ধনীতে যুক্ত হয়, এবং থাইমিনটা হচ্ছে অ্যাডেনিনের
পরিপূরক পিরিমিডিন। ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল বি, স্মল বি, স্মল আর জিনোটাইপ সম্পন্ন দুটি জীবের সংকর জননের ক্ষেত্রে F2 জনুতে, আচ্ছা, জিনোটাইপ অনুপাত যদি 1:4 হয়, এটা তো ওই তোমরা যেটা অলরেডি পড়েছো, ওই 1:2, 2:4:1:2, 1:2, 2:1, তাহলে এই দুটো কোনটা ছিল, এটা ছিল আর এটা ছিল, অর্থাৎ কি হবে এটা, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর, স্মল আর ইস টু ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর ইজ ইকাল টু 2:2 ইজ ইকাল টু 1:1। ওকে, তাহলে এটা হবে 1:1। মটর গাছের মটর ফুলের কোন বৈশিষ্ট্যের জন্য মটর গাছ স্বপরাগযোগ ও প্রয়োজনীয় ইতরপরাগযোগ ঘটানো যায়? বিকজ এটা কি উভলিঙ্গ, তাই স্বপরাগযোগ ঘটানো যায়। আর প্রয়োজনে ইমাস্কুলেশন করা হয়, ইমাস্কুলেশন করে ওর পুংকেশগুলোকে বাদ দিয়ে যখন দেওয়া হয়, তখন পুংকেশগুলো বাদ দিলে ওটা তখন স্ত্রী ফুলে পরিণত হলো এবং ইতরপরাগযোগ করানো যায় তখন। একই খাদ্যের জন্য দুটি ভিন্ন প্রজাতির পাখির মধ্যে সংগ্রাম, এটা ময়ূর হতে পারে, বাজ পাখি হতে পারে, বা এদের মধ্যে সাপকে নিয়ে সংগ্রাম হতে পারে। খাদ্য এখানে সাপ, ঠিক আছে। তাহলে ময়ূর এবং বাজ পাখির মধ্যে সংগ্রাম দেখতে পাওয়া যেতে পারে। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের অন্তর্গত কি হবে? এটা এটা হবে জল দূষণ, সব কটাই জল দূষণের অন্তর্গত। জীবাণু, ইউট্রিফিকেশন, কৃষিক্ষেত্রে বর্জ্য, কীটনাশক, আগাছানাশক পদার্থ ছাড়া পরিবেশের অপর একটি পদার্থের নাম হলো যেটা ক্যান্সার সৃষ্টি করে। কি হবে? বিভাগ গয়ে চলে আসি। মস্তিষ্ক ও শুষ্ণ রসের মানে সিএসএফ যেটা, এটা অবস্থান ও কাজ। কাজ কি হবে? কাজ হচ্ছে রক্ষা করা, শক অ্যাবসর্বেটিভ কাজ করে, রক্ষা করা। আর আরেকটা হচ্ছে পুষ্টিদ্রব্য ও অক্সিজেন সরবরাহ করা। আর অবস্থান যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে কেন্দ্রীয় নালী, মানে শুষ্ণাকাণ্ডে কেন্দ্রীয় নালী আমরা বলতে পারবো। এবং আর কি, আর মস্তিষ্কের ভেতরে যে নিলয়গুলো রয়েছে, তাহলে মস্তিষ্কের নিলয়, শুষ্ণাকাণ্ডের কেন্দ্রীয় নালী, আর এটা হচ্ছে সাব অ্যারাকনয়েড স্পেস। এই তিনটে জায়গায় অবস্থান করে সিএসএফ। কাজ, কর্নিয়ার কাজ, এটা হচ্ছে প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। প্রথম যে প্রতিসারক মাধ্যম সেটা হচ্ছে কর্নিয়া। আর আইরিস কি করছে? আইরিস ওই তারারন্ধ্র ছোট বা বড় করতে সাহায্য করে, ঠিক আছে, তারারন্ধ্রকে ছোট বা বড় করে। গর্ভাবস্থা সূচিত হলে প্রজেস্টেরন কি করে? ফার্স্টে যেটা ও করবে সেটা হচ্ছে প্লাসেন্টা বা অমরা গঠন। ভ্রূণ ও মায়ের মধ্যে যাতে সংযোগটা নিবিড় হয়, খাদ্যগুলো পায় ভ্রূণ, এবং রেচন বস্তুগুলো যাতে মায়ের শরীরের মধ্যে দিয়ে বার হয়, তার জন্য অমরা গঠনটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে গর্ভাবস্থায় মেনস্ট্রুয়াল সাইকেলটাকে অফ করে দেওয়া। হুম, অর্থাৎ রজচক্র সাময়িক
বিরতি। ঠিক আছে, সাময়িক বলতে কিন্তু মানে গর্ভাবস্থা যতদিন চলবে ততদিন, এবং ল্যাকটেশন পিরিয়ড। মানুষের প্রাত্যহিক জীবনে হাঁচি ও কাশি ঘটার উদ্দেশ্য, তাহলে কি হবে এটা? নাকের মধ্যে যদি কিছু ঢুকে যায় বিজাতীয় কোনো বস্তু, তখন হচ্ছে হাঁচি হচ্ছে। এবং গলার মধ্যে যদি কোনো বিজাতীয় বস্তু ঢুকে যায় বা গলার মধ্যে কিছু যদি অবস্টাকেল আটকে যায়, তাহলে আমরা কাশির মধ্যে দিয়ে সেটা বের করি। এবং দুটোর ক্ষেত্রে আমাকে কিন্তু এই প্রতিবর্ত ক্রিয়ার কথা লিখতে হবে। প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে, ফার্নের জন্য ক্রমে ঋণধর ও লিঙ্গতার জন্য ধারাবাহিক দশাগুলো হয়ে যাবে। বইতে রয়েছে শব্দচিত্রের মাধ্যমে সবসময় উদ্ভিদের যৌন জনন পদ্ধতি উপস্থাপন করো, এটাও ইজিলি করা যাবে। হুম, এটা কিন্তু বেসিক্যালি দিন হিসেব বলছে। ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো ছকের সাহায্যে এটাও পারা সম্ভব, বলছি না এগুলো ডিটেলসে। বংশগতি সম্পর্কিত নিচের শব্দ দুটি ব্যাখ্যা। লোকাস কোনটা? লোকেশন অফ দ্য অ্যালিল, তাই তো? এই যদি ক্রোমোজোম হয়, তার এই যে একটা জায়গায় কোনো একটা অ্যালিল রয়েছে, সেটাকেই বলছে লোকাস। হুম, আর এই লোকাসে যে জিনের রূপভেদ থাকলো, সে সেটাকেই বলছে অ্যালিল। অ্যালিল তাহলে কি হচ্ছে? জিনের রূপভেদ। মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা একটি ক্রসের মাধ্যমে মূল্যায়ন করো। কি হবে এটা? যে পিতার ভূমিকাই কি প্রধান, কারণ পিতারা কি করে? দু ধরনের তারা গ্যামেট তৈরি করে, তাই না? একটা হচ্ছে 22a+x, আর একটা হচ্ছে 22a+y। এই 22a+y-টা ইম্পর্টেন্ট, বিকজ এটা যদি স্ত্রীদের সঙ্গে মেলে, তাহলে সেটা তৈরি হবে কি? পুত্র। আর এইটা যদি স্ত্রীদের গ্যামেটের সঙ্গে মিলে, তাহলে সেটা তৈরি হবে কি? কন্যা। তাহলে এখানে এই দুটো গ্যামেটের রেসপেক্টে বলতে হবে। আচ্ছা, যদি একজন বর্ণান্তর বাহক মহিলা ও কোনো স্বাভাবিক বর্ণদৃষ্টি সম্পন্ন পুরুষকে বিবাহ করেন, তাহলে কি হবে? এক্স সি প্লাস আর এক্সি ধরলাম। এক্সি প্লাস মানে কোনটা? যেখানে এক্সি প্লাস মানে হচ্ছে প্রকট স্বাভাবিক জিন, আর এক্সি মানে হচ্ছে প্রচ্ছন্ন, যেটা বর্ণান্ধ। এটা হচ্ছে মাতা। তার সঙ্গে যদি আমরা পিতা দেখি, তাহলে পিতার ক্ষেত্রে পিতা স্বাভাবিক, তার মানে এক্সি প্লাস আর ওয়াই, তাই তো? তাহলে যদি আমরা চেকার বোর্ডটা দেখি, পিতা এক্সি প্লাস আর ওয়াই, মাতা এক্সি প্লাস আর এক্সি, তাহলে এক্সি প্লাস কি হবে? এটা স্বাভাবিক হলো। এক্সি প্লাস ওয়াই, এটাও স্বাভাবিক। এক্সি প্লাস এক্সি, এটা বাহক মহিলা। আর এদিকে এক্সি ওয়াই, এটা হচ্ছে বর্ণান্ধ পুত্র। তাদের একটি পুত্র একটি কন্যা সন্তান যদি হয়, তাহলে ওই পুত্র কন্যার প্রত্যেকের মধ্যে বর্ণান্ধতা প্রকাশিত হওয়ার সম্ভাবনা কত? যে একটা পুত্র একটা সন্তান কন্যা হয়, দেখা যাক আমরা কন্যাদের মধ্যে আমরা কি দেখলাম? এক্সি প্লাস এক্সি প্লাস, এটা স্বাভাবিক। আর এটা হচ্ছে এক্সি প্লাস আর এক্সি, মানে এটা হচ্ছে বাহক। তাহলে কন্যারা মানে কখনোই
বর্ণান্ধ হবে না, মানে 0% চান্স, সম্ভাবনা 0%। তাহলে কন্যার ক্ষেত্রে সম্ভাবনা, কন্যার সম্ভাবনা 0%, আর পুত্রের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? দুটো পুত্রের মধ্যে একটা আমরা দেখছি স্বাভাবিক, আর একটা হচ্ছে আক্রান্ত। তাহলে পুত্রের ক্ষেত্রে 50% চান্স তার আক্রান্ত হবে। তাহলে আক্রান্ত যে সম্ভাবনা, আক্রান্ত হওয়ার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে 0%, পুত্রের ক্ষেত্রে 50%। প্রতিপাদ্য বিষয় উত্তরাধিকারী বংশবৃদ্ধি, তাই তো? তাহলে আমরা দেখেছি যে সম্পদ সীমিত, প্রতিটা জীব অনেক বেশি বংশ বিস্তার করে, তাই কি হয় তাদের মধ্যে কি দেখা যায়? সংগ্রাম দেখা যায়, তাই তো? তো এটাও খুব কমন একটা প্রশ্ন। প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন, এটি ডারউইনের মেন প্রতিপাদ্য বিষয়, যে অনুকূল ভেদ বা প্রকরণযুক্ত দিকেও হবে, যে সংগ্রামে জিতবেই তাকে প্রকৃতি সিলেক্ট করবে এবং তার বংশটাই তারই যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বংশ পরম্পরা সঞ্চালিত হবে। মৌমাছি তার ওয়াগল নৃত্যের মাধ্যমে মৌচাক ও সূর্যের অবস্থান সাপেক্ষ খাদ্যের উৎসের অবস্থান, এটাও জানা জিনিস, খুব ইম্পর্টেন্ট। ওয়াগল নৃত্য মনে আছে তো, এইটের মতো। আচ্ছা, মানব স্বাস্থ্য ও জীবজগতের উপর শব্দ দূষণ এটির প্রভাব। মানব স্বাস্থ্যের জন্য হতে পারে আমাদের রক্তচাপ বেড়ে যায়, ঠিক আছে? জীবজগতের ক্ষেত্রে কি হতে পারে? হতে পারে তাদের যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটা বিঘ্নিত হচ্ছে, হুম, তাদের রিপ্রোডাকশন বিঘ্নিত হচ্ছে, হতে পারে। ওকে। নাইট্রোজেন চক্র ব্যাহত হলে যে সমস্যার সৃষ্টি হয়, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে তাহলে কি হবে? আমাদের মাটি এবং যে বায়ুমণ্ডল তার মধ্যে যে নাইট্রোজেনের যে ভারসাম্য সেটা রক্ষা হবে না। প্রপার নাইট্রোজেন যদি মাটিতে না মিশে সেই নাইট্রোজেন গুলো উদ্ভিদের মধ্যে প্রবেশ করবে না, উদ্ভিদের মধ্যে প্রবেশ না করলে সেটা অন্যান্য জীবদেহ সঞ্চারিত হবে না। এটা কমন কোশ্চেন এটা। কুমির ও রেড পান্ডা প্রতিটি সংরক্ষণের পদ্ধতি, এটাও খুব কমন। এদের তো সংরক্ষণশালায় সংরক্ষণ করা হচ্ছে, সেই সংরক্ষণশালার নাম বলতে হবে। রেড পান্ডা কোথায় সংরক্ষণ করা হয়, কুমির কোথায় সংরক্ষণ করা হয়, ঠিক আছে? যেমন রেড পান্ডার ক্ষেত্রে তোমার কাঞ্চনজঙ্ঘার কথা বলতে পারো, কুমিরের ক্ষেত্রে তোমার ভিতরকণিকার কথা বলতে পারো। তারপর এদের ক্যাপটিভ ব্রিডিং এর কথা বলা যেতে পারে, ঠিক আছে? যে ক্যাপটিভ ব্রিডিং এর করার চেষ্টা করা হচ্ছে যাতে এরা ঠিকঠাক করে বাচ্চা কাচ্চার সংখ্যা বাড়তে পারে। খুব সহজ এটা, নিউরনের ছবিটা দিয়েছে, দারুণ। ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র, সেখানে যে পয়েন্টিং গুলো দিয়েছে, পয়েন্টিং গুলো একদম ঠিকঠাক। মাইটোসিস ও মিয়োসিসের পার্থক্য, সংগঠনের স্থান, কি হবে? এটা দেহমাতৃকোষ হবে মাইটোসিস। দেহকোষ। আর মিয়োসিস কি হবে? জননমাতৃকোষ। ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি কি হবে? সমসংখ্যক মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোম। আর মিয়োসিসের ক্ষেত্রে এটা কি হবে? মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম থাকবে অপত্যে। উৎপন্ন কোষের সংখ্যা মাইটোসিসের ক্ষেত্রে 2টো, মিয়োসিসের ক্ষেত্রে 4টে। পাথরকুচি, এটা কি খুব বলতে হবে? এটা প্রশ্নের মার্কস একটু বেশি দেওয়া রয়েছে। অঙ্গজ বংশ বিস্তার 2 মার্কস, এটা 1 মার্কস দেওয়াটাই ভালো। 2 মার্কস দিয়েছে। বেসিক্যালি এটা ওই পত্রজ মুকুল, এই ব্যাপারটাকে মাথায় রেখে লিখতে হবে। সন্ধ্যা মালতীর অসম্পূর্ণ প্রকটতা, সহজ খুব, ক্রসটাও খুব ইজি ক্রস। হিমোফিলিয়া আক্রান্ত একজন মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে 2টি পুত্র সন্তান হলে ওই 2টি পুত্র সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এটা আমি করে দিচ্ছি। তাহলে এক্স, ক্যাপিটাল এইচ ধরছি, প্রকট মানে যেটা স্বাভাবিক জিন,
আর এক্স স্মল এইচ ধরছি প্রচ্ছন্ন, যেটা হিমোফিলিক। তাহলে এদের মধ্যে যদি ক্রস হয় কি হবে? আক্রান্ত মহিলা, তার মানে আক্রান্ত মহিলা মানে এক্স স্মল এইচ, আর স্বাভাবিক পুরুষ মানে এক্স ক্যাপিটাল এইচ আর ওয়াই। তাহলে গ্যামেটগুলো আমি কি কি পাবো? এক্স ক্যাপিটাল এইচ, ওয়াই, আর এখানে এক্স এইচ আর এক্স এইচ। তাহলে এখানে পাবো এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এখানে পাবো এক্স স্মল এইচ ওয়াই, এখানে পাবো এক্স ক্যাপিটাল এইচ, এক্স স্মল এইচ, এখানে পাবো এক্স ক্যাপিটাল এইচ, সরি এক্স স্মল এইচ ওয়াই। ওকে, তাহলে দুটো পুত্র সন্তান যদি হয়, সে দুটো দুটো পুত্র সন্তানই কিন্তু হিমোফিলিক হবে। হুম, কারণ আমরা দেখতে পাচ্ছি যে হিমোফিলিক হওয়ার চান্সটাই কিন্তু 100%। পুত্র 100% হিমোফিলিক হবে। তার দুটো পুত্র সন্তান যদি হয়, তাহলে দুটো পুত্র সন্তানই কি হবে? 100%, 100%। দ্বিসংকর জননের থেকে প্রাপ্ত সূত্র, যেটা স্বাধীন সঞ্চালনের সূত্র, সেটা লিখতে হবে। বিশুদ্ধ দীর্ঘ গোলাকার বীজযুক্ত মটর বীজের জিনোটাইপ ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ঠিক আছে। আর এটা হচ্ছে স্মল টি, স্মল টি, স্মল আর, স্মল আর, মানে তোমার যেটা ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, আর স্মল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর ছিল, সেটাকে এটা ক্যাপিটাল টি দিয়ে করেছে। এটা কারণ এটা দীর্ঘ বলেছে, তাই আগে হলুদ ছিল, এটা দীর্ঘ করে দিয়েছে। জিনিসটা একই। F2 জনুতে যে ফেনোটাইপ উৎপন্ন হয় সেগুলি কি হবে? তাদের ফেনোটাইপিক অনুপাত ও প্রতিটি ফেনোটাইপ সংশ্লিষ্ট জিনোটাইপ লেখো। সেগুলো হবে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল আর, স্মল আর, আর হবে ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর হবে ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল আর, স্মল আর হবে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল আর, ক্যাপিটাল টি, স্মল টি, স্মল আর। এই চারটের ফিনোটাইপ সেম। কি হবে এটা? লম্বা এবং গোলাকার। এই দুটো এই দুটোর ফিনোটাইপ সেম, এই দুটোর ফিনোটাইপ সেম। কি হবে? লম্বা এবং কুঞ্চিত। এই দুটো হবে বেঁটে এবং গোলাকার, আর এটা হবে বেঁটে এবং কুঞ্চিত। ঠিক আছে, এই চারটে ফিনোটাইপ। ফিনোটাইপ অনুপাত কি হবে? 9:3:3:1। আর জিনোটাইপ গুলো কি হবে? 1:2:2:4:1:2:2:1। ঠিক আছে। হট ডাইলুট স্যুপ, এটা হ্যালটিনের কথা বলতে হবে। ওপারিন কি বলেছে? এটাকে প্রিবায়োটিক স্যুপ বলেছে, সেটাও বলতে হবে। কোয়াসারভেট, ভেরি মাচ ইজি। কমন এগুলো। শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ, দুটো সমস্যা সমাধানের দুটো কৌশল, আচরণ যে দুটো আছে, সেটা হতে পারে ওই পাথরকে নেহাইয়ের মতো ইউজ করা করে বাদাম ভাঙা, এবং ওই কোনো একটা লাঠিকে ওই টিভির মধ্যে ঢুকিয়ে দিলে তাহলে সেখান থেকে ওই পোকাটা বেরিয়ে আসছে, এবং তারা ওই পোকাগুলো খেয়ে আর কি তাদের যে পুষ্টি গ্রহণ করছে, সেটা হতে পারে।
জিরাফের গ্রীবা লম্বা হওয়ার ঘটনা ডারউইন অবভিয়াসলি আমি বহুবার বলেছি স্টুডেন্টকে, সেটা ল্যামার্কের ঘটনাটা পুরো ভুল। ডারউইন যেটা বলেছে সেটাই ঠিক। সেটা বলতে হবে যে অনেক ধরনেরই বিভিন্ন গ্রীবার মানে ঘাড়ের লম্বার আর কি লম্বা গলাযুক্ত জিরাফরা ছিল। তার মধ্যে খাদ্যের যখন ক্রাইসিস পড়লো তত বেটে গলার জিরাফরা ক্রমান্বয়ে হারিয়ে গেল এবং এখন যারা আলটিমেটলি রয়ে গেল তারা হচ্ছে লম্বা গলার জিরাফ। ঠিক আছে? সো নাইট্রোজেন চক্র খুব ভালোভাবে বলা যাবে। বায়ু দূষণকারী ভাষণ করা, গ্রিন হাউস গ্যাস করতে উৎস, সারণীসা আছে সেটাও খুব ইজি বলা। যানবাহনের ধোঁয়া হতে পারে। গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে যদি আমরা মিথেন ভাবি তাহলে গবাদি পশুর মল হতে পারে বা কৃষিক্ষেত্রে যে পচা অংশ সেখান থেকে হতে পারে। ঠিক আছে? আর এসপিএম যদি হয় সেটা সেটা বায়ু দূষণকারী ভাসমান কণা যদি এসপিএম যদি আমরা বলি তাহলে সেটা যানবাহনে ধোঁয়া হতে পারে। হুম? তাহলে 3টে কারণ: বাসস্থান ধ্বংস, এটা আমাদের মেছো বিড়াল হতে পারে, বাসস্থান ধ্বংসের জন্য মেছো বিড়াল বিপদে পড়ছে সেই বিষয়ে লেখা যেতে পারে। ছোড়া শিকার, এটা বাঘ হতে পারে, ছোড়া শিকার করা হচ্ছে গন্ডার হতে পারে। ঠিক আছে? এবং যেটা রেড পান্ডা, ঠিক আছে, কোনো একটা উদাহরণ দেওয়া যেতে পারে আর কি, মানে ছোড়া শিকার তো ব্যাপারটা তোমরা জানোই সব। ঠিক আছে? সেটা লিখে কোনো একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে লোমের জন্য রেড পান্ডাকে বা চামড়ার জন্য বা নখের জন্য বাঘকে ছোড়া শিকার করা হচ্ছে। দূষণ, দূষণ অবভিয়াসলি এটা জীববৈচিত্র্য হ্রাসের সঙ্গে খুব ভালোভাবে সংশ্লিষ্ট এবং দূষণের একটা ভালো এক্সাম্পল হচ্ছে গঙ্গা শুশুক। ঠিক আছে? গঙ্গা শুশুকরা দূষণের ফলে মারা যাচ্ছে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যখন জিএফএম বলবে তোমরা তখন কিন্তু অজিত কুমার বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে হবে। ঠিক আছে? এবং আরাবাড়ি অরণ্য, এই দুটো কথা উল্লেখ করতে হবে। ঠিক আছে? সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এটাও খুব ইজি, এটা ডিটেলসে বলছি না। বায়োস্ফিয়ার হিসেবে গঠনগত অংশগুলো, বায়োস্ফিয়ার হিসাবে ছবি আঁকতে হবে, কোর অঞ্চল করতে হবে, বাফার অঞ্চল করতে হবে এবং ট্রানজিশন অঞ্চল করতে হবে। এই 3টে অঞ্চল ব্যাখ্যাও করতে হবে, এক্সাম্পল দিতে হবে, যেমন সবচেয়ে চেনা যেটা আছে সুন্দরবন। ঠিক আছে? তাহলে আশা করা যায় পরীক্ষা তোমাদের সবার ভালো হয়েছে। যে উত্তর সেই উত্তরগুলো দিয়ে দিলাম, তোমরা তোমাদের স্কোরটাও বুঝে নেবে। ওকে, আজকে তাহলে টাটা, আবার দেখা হবে নতুন ক্লাসে।